আসসালামু আলাইকুম। এটেন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীমা আক্তার। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সিলেটের বিশ্বনাথে স্কুল ছাত্র হত্যা মামলায় ৮ জনের ফাঁসি, ৭ জনের যাবজ্জীবন। রাজবাড়ীতে বাবু খান হত্যা মামলায় 2 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। খালেদা জিয়া সুস্থ আছেন, তিনি নির্বাচন করবেন জানালেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে হঠাৎ তিস্তা নদীর পানি বেড়ে ক্ষতিগ্রস্ত কুড়িগ্রাম ও লালমনিরহাটের বিভিন্ন নিচু এলাকা ও ফসলি জমি। রংপুরের গঙ্গাছড়ার হিন্দুপাড়ায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতার 5 আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। এবং দখল আর দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার পুরাতন গোমতী নদী 2 তীরে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় শুরু হয়ে গেছে পানির গতিপথ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সিলেটের বিশ্বনাথে স্কুল ছাত্র সুমেল আহমদ হত্যা মামলায় 8 জনের ফাঁসি এবং 7 জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এছাড়া এ মামলায় আরও 17 জনকে 2 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন এ রায় দেন। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 7 আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলার বিবরণে জানা যায়, 2021 সালের 1 মে থেকে জমি থেকে রাস্তার মাটি তোলাকে কেন্দ্র করে বিরোধের জেরে বিশ্বনাথের চাউলধনী হাওরে গুলি করে হত্যা করা হয় সুমেলকে। এ ঘটনায় সুমেলের বাবা, চাচা সহ আরও 5 জন গুলিবিদ্ধ হয়। পরে সুমেলের চাচা ইব্রাহিম আলী সিজিল বাদী হয়ে বিশ্বনাথ থানায় 32 জনকে আসামি করে মামলা দায়ের করেন। রাজবাড়ীতে বাবু খান নামে এক যুবককে কুপিয়ে হত্যা মামলায় 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা করেছে আদালত। দুপুরে রাজবাড়ীর সিনিয়র দায়রা জজ জয়নাল আবেদিন এ রায় দেন। 2018 সালের 21 ফেব্রুয়ারি রাতে ডলার ব্যবসার সূত্র ধরে শরীয়তপুর থেকে ডেকে এনে রাজবাড়ীর পাংশার কলিমোহর ইউনিয়নের সুমন রসুক্ষেতে বাবু খানকে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার এবং মামলা দায়ের করেন। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে ফ্যাসিবাদী অপশক্তি মাথাচাড়া দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নারকীয় আশুলিয়া স্মরণে ঢাকা জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের একটি অংশ অপকৌশলের অংশ নিচ্ছে। এ সময় তিনি বলেন, বিএনপি জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন প্রতিষ্ঠা করতে চায়, এর একমাত্র পথ নির্বাচন। তারেক রহমান বলেন, জনগণ শক্তিশালী হলে ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদী প্রতিষ্ঠা করতে পারবে না। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু এমন কিছু করা যাবে না যাতে গণতন্ত্র আবারও ব্যাহত হয়। রাষ্ট্রের জনগণ রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠলে ভবিষ্যতে কেউ দেশে ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, শত শহীদদের রক্তের বিনিময় পতিত, পলাতক, পরাজিত, বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে ওত পেতে রয়েছে। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্রের উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে। দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। কাজেই এই ব্যাপারে আমাদের সকলকে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, থাকা প্রয়োজন।
সংস্কার, গণহত্যার জন্য শেখ হাসিনার বিচার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে দেশব্যাপী জুলাই পদযাত্রার শেষ দিনে নরসিংদীতে পথসভা করছে জাতীয় নাগরিক পার্টি। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এর আগে বিশাল পদযাত্রা শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পদযাত্রার বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। এতে এনসিপির কেন্দ্রীয় নেতা সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, ডাক্তার তাসনিম জারা সহ দলের শীর্ষ নেতারা অংশ নেন। মিছিলে নেতারা বলেন, 20 জুলাই আন্দোলন এখনো শেষ হয়নি। মানুষের অধিকার আদায়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার আগ পর্যন্ত রাজপথের সংগ্রাম চলবে। খালেদা জিয়া সুস্থ আছেন, তিনি নির্বাচন করবেন জানালেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। দুপুরে ফেনীর গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এ সময় আব্দুল আওয়াল মিন্টু আরও বলেন, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে কথা বলে অন্তর্বর্তী সরকার যৌথ বিবৃতি দিয়েছিল। বিএনপি সেটাতে আস্থা রাখতে চায় যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে, তবে দেশের বর্তমান অবস্থা বিবেচনায় তার আগেও নির্বাচন হয়ে যেতে পারে। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। লন্ডনে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান স্যারের সাথে কথা বলার পরে সরকারের পক্ষ থেকে একটা যৌথ বিবৃতি দেওয়া হয়েছে। অতএব আমরা ওটাতে বিশ্বাস করতে চাই যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনটা হবে, ডিসেম্বরের ভিতরে নির্বাচন হবে। আশা করি আমাদের দলের নেত্রী ম্যাডামও কিন্তু নির্বাচন করবে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা বৃষ্টিতে হঠাৎ বেড়েছে তিস্তা নদীর পানি। গতরাত থেকে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। তবে সকালে পানি কিছুটা কমে বিপদসীমা বরাবর অবস্থান করছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, পানি বাড়তে থাকায় ব্যারেজের সব কটি জলকপাট খুলে দেওয়া হয়েছে। এ অবস্থায় নদীপাড়ের মানুষজন উৎকণ্ঠায় সময় পার করছে। তিস্তার পানি বৃদ্ধিতে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিভিন্ন এলাকায় নিচু জমি এবং চাষাবাদ তলিয়ে গেছে। রাতে পানির তোড়ে লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলার ধুবনি এলাকায় কাঁচা রাস্তা ভেঙে গেছে। এছাড়া নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে পানি ঢুকেছে। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড জানায়, আগামী 24 ঘন্টা পানির স্তর স্থিতিশীল থেকে পরবর্তীতে তা কমে যেতে পারে। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বেড়ে ঝুলন্ত সেতু ডুবে গেছে। দুর্ঘটনা এড়াতে সেতুর উপর দিয়ে দর্শনার্থীদের পারাপার বন্ধ করে দিয়েছে পর্যটন কর্তৃপক্ষ। রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক জানান, গত মধ্যরাতে হ্রদের পানিতে ঝুলন্ত সেতুর পাটাতন ডুবে যায়। এ অবস্থায় নিরাপত্তার কথা বিবেচনা করে আজ থেকে তাৎক্ষণিক দর্শনার্থীদের প্রবেশ বন্ধ ঘোষণা করা হয়েছে। হ্রদের পানি না কমা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। 1986 সালে স্থাপনের পর থেকে প্রতি বর্ষা মৌসুমে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পেলে ডুবে যায় সিম্বল অফ রাঙামাটি খ্যাত পর্যটনের এই ঝুলন্ত সেতু। রংপুরের গঙ্গাচড়ায় হিন্দুপাড়ায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতার 5 আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপত্তিকর মন্তব্য ও ছবি ফেসবুকে আপলোড করার ঘটনাকে কেন্দ্র করে গত 27 জুলাই দফায় দফায় হিন্দু অধ্যুষিত গ্রামের 22টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। এ ঘটনায় মঙ্গলবার রাতে ক্ষতিগ্রস্ত রবীন্দ্রনাথ বাদী হয়ে গঙ্গাচড়া থানায় অজ্ঞাতনামা 1200 জনের নামে মামলা দায়ের করেন। এরপর পুলিশ ও যৌথ বাহিনী অভিযান চালিয়ে 5 আসামিকে গ্রেফতার করে। অবৈধ দখল আর দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার পুরাতন গোমতী নদী। পুরনো নদীটি কচুরিপানা, দূষিত পানি আর আবর্জনায় সয়লাব। নদীর 2 তীরে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় শুরু হয়ে গেছে পানির গতিপথ। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছেন, নদী সংস্কার, খনন, সেতু তৈরি আর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণে একনেকের প্রকল্প পাশ হয়েছে। দ্রুতই পুরনো রূপ ফিরে পাবে নদীটি। কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিকের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজান। ময়লা আবর্জনার স্তূপে হারিয়ে যেতে বসেছে এক সময়ের খরস্রোতা গোমতী নদী।
দখল হয়ে গেছে নদীর দুই তীর, গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। এভাবে যে চতুর্দিক থেকে যেভাবে ময়লা আবর্জনা ফেলাইয়া পরিবেশ একদম দূষণীয় করে ফেলতেছে, এটাতে তো এলাকাবাসীর মানে ভীষণ সমস্যা হইতেছে, বুঝলেন? দুর্গন্ধ থাকে জানা, কিন্তু কারা বলবো, যাকে বলা হচ্ছে তারা তো সবাই ওই সকালে একরকম বিকালে আর রকম। নদীটি সংস্কারে বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি। সমস্যা কিন্তু আপনার হচ্ছে এই যে জল আইসা থাকে, বৃষ্টি আইলে 1 ঘন্টা বৃষ্টি হইলে সারা শহর জলযোগটা, ড্রেনেজ সিস্টেম তো থাকতে হবে। নদী রক্ষা, সৌন্দর্য বর্ধন, সেতু নির্মাণ আর খনন কাজের জন্য একটি প্রকল্প একনেকে পাশ হয়েছে বলে জানান সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প কর্মকর্তা। পুরাতন গোমতী নদী হাতিরঝিল জেলার আদলে আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। প্রায় 198 কোটি টাকা ব্যয়ে একটা প্রজেক্ট আমাদের চলমান রয়েছে, আর এটা হচ্ছে 2025 সালের শেষ নাগাদ, যদিও মেয়াদটা পরবর্তীতে আরো বাড়বে, শেষ নাগাদ এটা বাস্তবায়ন শুরু হবে। খনন ও সংস্কার করে নদীটিকে বাঁচানোর তাগিদ এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জামালপুরের বকশীগঞ্জের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা ও সাধুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু পথ ফিরে পাওয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। দুপুরে সাধুপাড়ার ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন করেন তারা। এ সময় বক্তারা বলেন, 2023 সালের 14 জুন পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাংবাদিক নাদিম। পরে এ ঘটনায় নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। পরে 2023 সালের 20 জুন বাবুকে ইউপি চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছিনতাইকারীদের হামলায় মোস্তফা কামাল নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতরাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের নন্দীপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা কামাল ওই এলাকার আব্দুল মুমিনের ছেলে। তিনি কালিকচ্ছ বর্ডার বাজারে মুদি দোকানের মালিক ছিলেন। নিহতদের স্বজনরা জানান, মোস্তফা কামাল এর আগেও একাধিকবার ছিনতাইয়ের শিকার হন। ঘটনাটির তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা কিন্ডারগার্টেন সমন্বয় পরিষদের উদ্যোগে শহরের বাজার স্টেশন এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বক্তারা আগামী 1 সপ্তাহের মধ্যে এই প্রজ্ঞাপন বাতিল করা না হলে যে কোনো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। সিরাজগঞ্জ জেলা কিন্ডারগার্টেনের সমন্বয় পরিষদের সমন্বয়ক মোহাম্মদ বরকতুল্লাহ এবং সদস্য সচিব ফজলুল করিম সহ শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন। দিনাজপুরে নবগঠিত জেলা যুবদলের 51 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভার প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাজমুল আলম নাজু এবং দিনাজপুর জেলা যুবদলের সাবেক সভাপতি AKM মাসুদুল ইসলাম মাসুদ। পেঁয়াজের পচন রোধ করে বাজার স্থিতিশীল রাখা ও পেঁয়াজ চাষিদের মুনাফা বৃদ্ধির লক্ষ্যে মেহেরপুরের গাংনীতে এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় গাংনী উপজেলা পরিষদের সভাকক্ষে 10 জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই মেশিন তুলে দেওয়া হয়। গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা এবং উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন এ সময় উপস্থিত ছিলেন। মানিকগঞ্জে শুরু হয়েছে 7 দিনব্যাপী বৃক্ষ ও ফল মেলা। মানিকগঞ্জ বালক উচ্চ বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মুসাম্মদ ইয়াসমিন খাতুন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর রবিয়া নূর আহমেদ এবং সহকারী বন কর্মকর্তা ব্রজগোপাল রাজবংশী এ সময় উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন, বন বিভাগ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলায় 15টি স্টল রয়েছে।
ময়মনসিংহের ভালুকায় উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জুলাই স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ভালুকা সরকারি কলেজ মাঠে স্থানীয় ফুটবল খেলোয়াড় এবং ফুটবল প্রেমীদের অংশগ্রহণে প্রীতি ম্যাচে দুই জনপ্রিয় আন্তর্জাতিক দল ব্রাজিল বনাম আর্জেন্টিনা নামে খেলা অনুষ্ঠিত হয়। এতে ব্রাজিল আর্জেন্টিনাকে 2-0 গোলে হারায়। ভালুকা উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, সহকারী কমিশনার ভূমি ইকবাল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ এবং উপজেলা জামায়াতের আমির সাইফুল্লাহ পাঠান ফজলু এ সময় উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।